আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা। এই শরীফ ওসমান হাদিতে যে লক্ষ লক্ষ লোকের সমাগম, এই বিষয়টা আলোচনা করব এবং এর সাথে প্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন গত 12ই ডিসেম্বর শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকাতে এবারকেয়ার হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সিঙ্গাপুরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে জীবনকে উৎসর্গ করতে বাধ্য হয়েছেন। সেই শরীফ ওসমান হাদিকে যখন দেশে আনা হলো, তারপর 20শে ডিসেম্বর তার জানাজা মানিক মে এভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা ছিল। সেখানে আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে, ধনী দরিদ্র সকল ভেদাভেদ ভুলে যে যার যার জায়গা থেকে সেখানে উপস্থিত হয়েছেন। আমার দেখা মতে ইতিহাসের স্মরণকালের শ্রেষ্ঠ বা বড় জামায়াত হয়েছে এটাতে। এখন বাংলাদেশের ইতিহাসে মনে হয় এরকম জানাজা আর হয়নি, এত বড় জানাজা। আর এর থেকে বড় একটা জানাজা সম্ভবত বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের সময় হয়েছিল, তবে এত বড় না, এটার থেকে তুলনামূলক ছোটই হবে। যাক, শরীফ ওসমান হাদির জানাজাটা এটা অনেক বড় একটা জানাজা হয়েছে। দেশের মানুষ তার জন্য দোয়া করেছে, প্রাণ ভরে দোয়া করেছে, এটা আমরা সবাই জানি। মানুষ শোকে মুহ্যমান ছিল। 20 তারিখ সরকারি যে রাষ্ট্রীয় শোক, সেটা ছিল জাতীয় পতাকা অর্ধনির্মিত ছিল, সব কিছু ঠিক আছে। কিন্তু আমরা জানি, আমরা যখন জানাজা নামাজে যাই সেখানে আমরা সবাই শোকাহত থাকি। শোক একটা পরিবেশ আমাদের ভিতরে বিরাজ করে। কিন্তু হাদির যে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানেও শোক ছিল, তবে কতিপয় কিছু দুষ্কৃতিকারী বলেন বা কতিপয় কিছু সুযোগ সন্ধানী লোক বলেন, যারা শোককে কাজে লাগিয়ে বা শোককে ব্যবহার করে তারা ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে হয়তোবা চেয়েছিল। আপনারা জানেন, আমরা ইতিপূর্বে আমাদের একটা ভিডিওতে আমরা বলেছি যে হ্যালো বাংলাদেশ কি বিপ্লবী সরকারের কানাঘুষা শোনা যাচ্ছে, এরকম একটা থাম্বনেল দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি। এখন ওই বিপ্লবী সরকারের কানাঘুষাটা কিন্তু ক্রমশ আপনার বৃদ্ধি পাচ্ছে। এখন বাংলাদেশে কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে রয়েছেন, এখন তাকে সরিয়ে কি সেখানে বিপ্লবী সরকার গঠন করবে কিনা আমাদের ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা, সেটা এখন হয়তো আমরা সামনে দেখতে পাবো। অনেকে হয়তো একটা আলটিমেটাম দিয়েছিলেন যে 48 থেকে 72 ঘন্টার ভিতরে আমরা এটা বুঝতে পারবো, অর্থাৎ হাদির মৃত্যুর বা হাদির দাফনের 48 থেকে 72 ঘন্টা এরকম একটা টাইম দিয়েছিলেন। এখন কেউ কেউ এটাকে 25 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা অনেকটাই উৎকণ্ঠায় ছিলাম যে হাদির জানাজার সেখানে কোনো একটা ঘোষণা হয়তো বা কেউ দিয়ে ফেলে কিনা, কিন্তু দেখলাম যাক সেখানে সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে, ওরকম কোনো অপ্রীতিকর মারাত্মক কোনো ঘটনা ঘটেনি। তবে একটা সুযোগ সন্ধানী পক্ষ, তারা জানাজার নামাজ শেষেই তারা জাতীয় সংসদে ঢুকে পড়ার জন্য যেভাবে দৌড়ে গিয়েছিলেন, ভাগ্য ভালো সেখানে আমাদের সেনাবাহিনীর সদস্যরা ছিলেন
এই সেনাবাহিনীর সদস্যরা সেটা কঠিনভাবে দমন করছেন বা সরিয়ে দিয়েছেন বা প্রতিহত করেছেন, এটা আমরা দেখেছি। এখন ভাই, আমরা যারা এই যে জানাজার নামাজে যাই বা যাচ্ছি বা গিয়েছেন, প্রত্যেকেই সেখানে একটা শোকে মুহ্যমান একটা পরিস্থিতিতে যাচ্ছি বা শোকাহত অবস্থায় যাচ্ছি। সেখানে হাদির ঘটনাটা বা হাদির মৃত্যুর বিষয়টা কিন্তু আরও বেশি শোকাহত, আরও বেশি আমাদেরকে কাঁদিয়েছে, আরও বেশি আমাদের মন খারাপ করেছে। এখন সেই হাদির নামাজের জানাজার শেষে আমরা কেন হঠাৎ করে জাতীয় সংসদে ঢুকে যাওয়ার জন্য দৌড়ে গেলাম? এটা কি কোনো নিছক পরিকল্পনা ছিল, না বড় কোনো গভীর ষড়যন্ত্র ছিল? সেটা আশা করি আমাদের প্রশাসন দেখবেন। আর এই যে 40 থেকে 48 ঘন্টা যেই 72 ঘন্টা, 48 থেকে 72 ঘন্টার যে আলটিমেটামগণ বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিকগণ দিচ্ছেন, এটা কি আসলে নিছক কোনো একটা টাইম, নাকি না আসলে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে বলে মনে করেন? এখন এই যে কেউ যদি বিপ্লবী সরকার বর্তমানে গঠন করতে চায়, এটা দেশের মানুষ বা সাধারণ জনগণ, আপামর জনতা, তারা এটা কীভাবে নেবে? তারা কি এই বিপ্লবী সরকার প্রতিহত করতে চাইবে না কি করবে? আর তাছাড়া বিএনপির মতো সবচেয়ে বড় দল বর্তমানে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসার দাবি রাখে বলে আমি মনে করি, তারা এই বিষয়টা কিভাবে দেখবে? তারা কি এটা সমর্থন করতে দিবে বা সমর্থন করবে? এখন আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বিএনপি এই বিপ্লবী সরকার বলেন বা অন্য কোনো প্যাটার্নে নতুন করে সরকার আসুক, বিএনপি এটা চাইবে না। কেননা আমরা যদি অনলাইনে বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করি, বিএনপি যে সমস্ত সমর্থক গোষ্ঠী রয়েছেন তাদের বিভিন্ন পোস্ট, বিভিন্ন কমেন্ট, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে আসলে বিএনপি ওই বিপ্লবী সরকারের পক্ষে থাকবে না। এখন বিএনপির মতো এত বড় একটা দলকে যদি সাইড করে কেউ যদি বিপ্লবী সরকার গঠন করতে যায় বা করে, তাহলে সেই সরকারের ভবিষ্যতে বা কী হবে? বিএনপি যদি ওই সরকারকে প্রতিহত করতে যায়, তখন তাদের বন্ধু হিসাবে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকা এজেন্ট আওয়ামী লীগ হয়তো বা বিএনপির পাশে দাঁড়াতে পারে। কেননা আপনারা জানেন, ইতিপূর্বে আমরা যে সমস্ত বিভিন্ন নজির দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা একত্রে এই যে বিভিন্ন দুঃসময়ে কিন্তু একত্র হয়েছেন। এখন তাদের ভিতরে অনেক তিক্ততা রয়েছে, অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক কি বলে যে ঘাত প্রতিঘাত সবই রয়েছে, তারপরেও তারা কিন্তু একত্র হয়েছে, এরকম নজির রয়েছে। সুতরাং হয়তোবা এই যে বিপ্লবী সরকারকে কেন্দ্র করে হয়তোবা দেখা যাবে যে বিএনপি তারা এই বিপ্লবী সরকার প্রতিহত করতে তারা মাঠে থাকবে এক্সট্রা ফোর্স হিসাবে বা এক্সট্রা আরও শক্তি হিসাবে। তারা হয়তো XYZকে, যদু মধুর রাম শ্যাম, তাদেরকে হয়তো বা সাথে নিতে পারে। এখন এই দিন বাংলাদেশের মানুষকে একটা বিপ্লবী সরকার নেয়ার জন্য বা একটা বিপ্লবী সরকার গঠন করার জন্য প্রস্তুত কিনা, সেটাই আমাদেরকে প্রশ্ন করা উচিত বলে আমি মনে করি। এখন এই যে শরীফ ওসমান হাদি, তার মৃত্যু, তার মৃত্যুকে কেন্দ্র করে কেউ বড় বড় মানে বিরাট ধরনের রাজনীতি করতে চায় বা করে, এটা আমরা দেখেছি বা বুঝি কম বেশি। কিন্তু আমাদের হয়তো কোনো বন্ধু মহল বা সমর্থক মহল বা আমাদের কোনো ভাই, তারা হয়তো এই বিষয়টা মানতে চাইবে না, কেননা তারা সাদা চোখে যেটা দেখে আমরা হয়তো সেটা দেখি না, অথবা তারা সঠিক, আমরা হয়তো ভুল, যেটাই হোক। তবে মতপার্থক্য থাকতেই পারে, মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু যে 100% বলা যায় না যে কোনটা সঠিক বা কোনটা ব্যাঠিক, তবে ধারণা করে মোটামুটি একটা অনুমান করা যায়। তবে আমি যেটা অনুমান করতে পারতেছি বা আমি যেটা অনুমান করি, যারা বিপ্লবী সরকারের বা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করতেছেন বা করবেন, তারা আসলে এখানে প্রতিহত হবেন বলে আমি মনে করি মানুষের দ্বারা, এবং তারা সফল হবেন না, যেহেতু তারা সংখ্যায় কম, নিতান্তই কম। আপনি দেখবেন এখানে আমি কোনো দলকে ইঙ্গিত করতেছি না, এখানে কোনো দলকে হেয় করতেছি না বা কোনো দলকে ছোট করতেছি না, অথবা কোনো দলকে আমি এখানে প্রমোট করতেছি না, আবার কোনো দলকে বয়কটও করতেছি না। আমি আমার সাধারণ বিশ্লেষণে আমি যেটা বলতেছি, এখন এই যে ছোট সংখ্যাটা, এই ছোট সংখ্যাটা কিন্তু নেহাত গুটি কয়েক কিছু লোক, কিন্তু মানে তাদের
বর্তমান যেই হাক ডাক, ওই হাক ডাকটা ব্যাপক। কিন্তু আপনি যখন মাঠের রাজনীতিতে যাবেন, তখন কিন্তু এই হাক ডাকে কাজ হবে না। হাক ডাক দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। যদি সেটা করতে পারতো তাহলে আওয়ামী লীগ সরকারের কিন্তু 5ই আগস্টে পতন হতো না। যাক, এখন রাষ্ট্রের যারা প্রশাসন রয়েছেন তারাও এই বিষয়টা সমর্থন করবেন না, কেননা তারাও জানেন যে যারা এই যে বিপ্লবী সরকারের ধারণা নিয়ে আসবে বা নিয়ে আসতে চাইছে বা একটা কিছু করতে চাইছে, এদের সংখ্যা খুবই কম, এরা সফল হবেন না, তাই প্রশাসনও তাদের পক্ষে যাবে না বলে আমি মনে করি। যাই হোক, আগামী 24 থেকে 72 ঘন্টা বা 48 থেকে 72 ঘন্টা কি হয় সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। আশা করি আপনারাও সব কিছু ছোটোখাটো বিষয়গুলা দেখবেন, খেয়ালে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি হাদির প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।